জানি না। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। প্লেনে উঠলেই দেখবে সব একদম স্বাভাবিক। ছোট্ট এক টুকরো নীরবতা নেমে এলো দুজনের মাঝে, অথচ দুজনেই খুব ভালো করে জানে যে এই সব ঠিক কথাটা আসলে কতটা মিথ্যা। কোনো কিছুই স্পষ্টভাবে আসলে ঠিক হয় না, আমরা কেবল সময়ের সঙ্গে সঙ্গে মানিয়ে নেই। লাউড স্পিকারে ঘোষণা ভেসে এলো, বোর্ডিং শুরু হয়ে গেছে। গুনগুনের আঙুলগুলো একটু কেঁপে উঠল, হাতের সঙ্গে পাও কাঁপছে। ওসমান গনি এগিয়ে এসে মেয়ের মাথায় হাত রাখলেন। তার চোখ দুটো ভেজা, কাঁদছেন তিনি। গুনগুন ভেজা চোখে তাকিয়ে আছে। ওসমান গনি বললেন, সাবধানে যাস মা, আর আমার ওপর কোনো অভিমান জমিয়ে রাখিস না, মাফ করে দিস। শিহাব গুনগুনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাছে। গুনগুনও ছোট্ট ভাইকে বুকে জড়িয়ে ধরে কাছে। কুসুম গুনগুনের কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করছিল। নিজেকে কিছুটা ধাতস্থ করার পর বিপ্লব বলল, যাওয়ার সময় এত কান্নাকাটি করো না তো, পরে কিন্তু মাথা ব্যথা করবে। লম্বা জার্নিং করতে হবে, এটা ভুলে গেলে তো চলবে না। তাছাড়া তুমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছ? কখনো কি দেশে আসবে না? গুনগুন জবাব দিতে পারছে না, কাছে সে। বিপ্লবও এবার স্নেহের হাত গুনগুনের মাথায় রেখে বলল, কাঁদে না বাচ্চা, সুস্থ ভালোভাবে জাপানে পৌঁছাও। মাসুদের ভীষণ দুঃখ হচ্ছে, তার শত্রু চলে যাচ্ছে, অথচ সে কষ্ট পাচ্ছে। ওর যদি এতটা খারাপ লেগে থাকে তাহলে প্রণয়ের কতটা কষ্ট হচ্ছে, গুনগুনের কতটা কষ্ট হচ্ছে। মাসুদ ধরে আসা কণ্ঠে গুনগুনকে বলল, কখনো অজান্তে কষ্ট দিয়ে থাকলে আমারে মাফ করে দিও। গুনগুন দুহাতে চোখের পানি মুছে বিপ্লব, কুলসুম ও মাসুদদের উদ্দেশ্যে বলল, যতদিন প্রণয় দেশে আছে ততদিন ওকে দেখে রাখবেন আপনারা। তুমি চিন্তা করো না, আমরা আছি ওর সাথে। তিনজনেই আশ্বস্ত করল গুনগুনকে। প্রণয় একটু দূরে দাঁড়িয়েছিল। গুনগুন এগিয়ে গেল। বাঁধনহারা কষ্ট এই মুহূর্তে তাকে ঘিরে ধরেছে খুব। আকস্মিক ঝড় যেমন হয় তেমনই ঝড়ের মতো প্রণয়ের বুকে আশ্রে পড়ল গুনগুন। শক্ত করে প্রণয়ের পিঠ খামছে ধরে বলল, আমি যদি না যাই খুব বেশি কি ক্ষতি হবে? প্রণয়ের দু চোখে পানি, কিন্তু ঠোঁটে হাসি। সে গুনগুনকে বুকে আঁকড়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, ক্ষতি হবে তো? কি ক্ষতি হবে? সারা জীবন আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকবো। আমার মনে হবে আমি তোমার আর তোমার স্বপ্নের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছি। আমার জন্যই তুমি তোমার স্বপ্নে এত কাছাকাছি এসে মুখ ফিরিয়ে নিয়েছো। আমি তো এমন কিছু চাই না গুনগুন। আমি তো চাই আমার বউটা তার ছোটখাটো সব স্বপ্ন পূরণ করুক, আমাকে সাথে নিয়ে। গুনগুন নিরুত্তর। বুকে পাথর চাপা দিয়ে প্রণয় বলল, অপেক্ষা কষ্টের হয়, আমি পারি না অপেক্ষা করতে। কিন্তু সেই কষ্ট মিশ্রিত অপেক্ষার বিনিময়ে যখন তোমাকে পাবো, তখন সেই অপেক্ষা হবে আমার জন্য সুমিষ্ট। যেই অপেক্ষা আমায় তোমাকে পেতে সাহায্য করবে, তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে, সেই অপেক্ষা আমি জনম জনম ধরে করতে পারবো। আমি আপনাকে ছাড়া কি করে থাকবো? আপনি আমার ছাড়া কি করে থাকবেন? দূরে চলে যাওয়া মানেই কি আলাদা হওয়া গুনগুন? আমাদের এই দূরত্ব হবে আমাদের আবার এক হওয়ার লড়াই, সংগ্রাম। তোমাকে পাওয়ার জন্য আমি এটুকু সংগ্রাম করতে পারবো না? আমার জন্য আর কত স্যাক্রিফাইস করবেন আপনি? যতটা স্যাক্রিফাইস করলে তোমায় সুখে রাখতে পারবো। তাছাড়া ত্যাগ কি শুধুই আমার একার? এই যে না চিনে না জেনে রাস্তার বখাটে এক ছেলেকে তোমার সুন্দর জীবনটা উৎসর্গ করলে এবং তোমাকে সারা জীবনের জন্য দলিল করে দিলে, অনিশ্চয়তা আছে জেনেও বিয়ে করলে, আমাকে দু হাতে সামলালে, এটা কি স্যাক্রিফাইস নয়? গুনগুন মাথা তুলে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় গুনগুনের চোখের পানি ও গালে লেপ্টে থাকা পানিটুকু সুন্দর করে মুছে দিল। দুহাতের আজলায় গুনগুনের ছোট্ট পুতুলের মতো গোলগাল মুখটা ধরে বলল, আমি আসবো খুব শীঘ্রই তোমার কাছে। আমাদের এখনো একসাথে অনেক কিছু করা বাকি গুনগুন। আমাদের এখনো অনেক প্রণয় বাকি। প্রণয়টুকু না হয় দুজন একসাথে জাপানের বুকে ফুটে থাকা চেরি ব্লসমের সাথে পূরণ করব। ততদিন আমার জন্য অপেক্ষা করবে তো? গুনগুন কান্না ভেজা চোখে তাকিয়ে থেকে মাথা উপর নিচ করল। প্রণয় আলতো করে গুনগুনের কপালে চুমু খেয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে তার গুনগুন। তাকে রেখে অতল গহ্বরে সে পাগলের মতো গুনগুনের পুরো মুখে অজস্র কিছু চুমু খেয়ে ফের শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রাখল। কিছুক্ষণ পর বিপ্লব এগিয়ে এসে বলল, গুনগুন, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। গুনগুন প্রণয়কে ছাড়ছে না দেখে প্রণয় নিজেই এবার গুনগুনকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, যাও, আরেকটু। ফ্লাইট মিস করবে।
তাও ভালো, দূর থেকে তো আর আপনাকে মিস করতে হবে না। আমি তো চাই তুমি আমায় মিস করো। গুনগুন অবাক হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। প্রণয় বলল, দূরে গেলেই না বুঝতে পারবে আমার বউটা আমাকে কতটুকু ভালোবাসে, আমার অনুপস্থিতি তাকে কতটা পোড়ায়, আমিও একটু দেখতে চাই। আমার চেয়েও যে আপনি বেশি পড়বেন, তার বেলায় কি হবে? অপেক্ষার অবসান হবে, করবে না অপেক্ষা? গুনগুন মৃদু মাথা নাড়ালো। প্রণয় হালকা হেসে ফেলল তখন, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ নেই। দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, আমার লক্ষ্মী বউ, যাও এখন। গুনগুন শক্ত করে প্রণয়ের হাত ধরে রেখেছে। প্রণয় একটু একটু করে হাত আলগা করে বলল, যাও। হাত পুরোপুরি ছাড়ার পর গুনগুনের পুরো দুনিয়াটা যেন ফাঁকা লাগছিল। প্রণয় চোখের ইশারায় ফের বলল, যাও প্লিজ। আজকের প্রণয় যেন একদম অন্যরকম। সবসময় কাছে রেখে দিতে চাওয়া প্রণয় আজ কতটা অকপটে গুনগুনকে চলে যেতে বলছে। গুনগুন অবশ্য এটাও খুব ভালো করেই জানে যে প্রণয় নিজেকে যতটা শক্ত দেখাতে চাইছে ঠিক ততটাই ভেঙে চুরে যাচ্ছে ভেতরে ভেতরে। গুনগুনও প্রণয়কে ভাঙতে চাইল না আর। টলমল ঝাপসা দৃষ্টি মেলে এবার সে এক পা করে পিছিয়ে গেল। লাগেজ নিয়ে যাওয়ার সময় শেষবারের মতো গুনগুন একবার চারপাশে তাকালো, তারপর প্রণয়ের দিকে তাকালো। সেই দৃষ্টিটা ছিল ভালোবাসার, আফসোস আর অজস্র না বলা কথার মিশ্রণ। তারপর সে ঘুরে দাঁড়ালো। ধীরে ধীরে এক পা করে সে ভেতরের দিকে হাঁটতে লাগলো। প্রণয় সেখানেই দাঁড়িয়ে আছে। না সে গুনগুনকে ডাকলো আর না ওকে থামালো। শুধু অশ্রুসিক্ত নয়নে ঝাপসা দৃষ্টিতে দেখলো তার গুনগুন, তার জীবনের সবচেয়ে আপন মানুষটা, তার ভালোবাসা একটু একটু করে দূরে সরে যাচ্ছে একেবারে অন্য একটা দেশে, অন্য একটা জীবনে। বাইরে ভোরের আলো তখন একটু একটু করে বাড়ছে, অথচ প্রণয়ের ভেতরে তখনও গভীর রাত, তমসাচ্ছন্ন রাত্রি। প্রণয়ের বুকের ভেতর অন্তহীন দহন, ভেতরের রুহুটা যেন চিৎকার করে কাঁদছে আর বলছে, তুমি বিহীন এই দেশে আমি শ্বাস নিতে পারছি না গুনগুন, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ভার হয়ে আসছে, আমি পারছি না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তুমি ছাড়া আমি কিভাবে থাকবো? প্লেনের জানালার পাশে বসে গুনগুন চুপচাপ বাইরে তাকিয়েছিল। নিচে ধীরে ধীরে ভেসে উঠছিল আলোয় মোড়া এক শহর, অসংখ্য বিল্ডিং, সরু সরু রাস্তা আর সবকিছু যেন নিখুঁতভাবে সাজানো। একরাশ শূন্যতা ও এক বুক হাহাকার নিয়ে সে পাড়ি জমিয়েছে জাপানে। প্লেনটি মাটি ছোঁয়ার সাথে সাথে তার বুকের ভেতর হালকা কেঁপে উঠল। সবকিছু এত দ্রুত বদলে গেল যে মনে হচ্ছে কয়েক ঘন্টার মধ্যে সে হাজার মাইল দূরে। নিজের মানুষদের ছেড়ে, প্রণয়কে ছেড়ে বুকের চিনচিনে ব্যথাটা ধীরে ধীরে বাড়ছে। এয়ারপোর্টের ভেতরটা ঝকঝকে পরিষ্কার, সবকিছু নিয়ম মাফিক ও নির্ভুল করে সাজানো পরিপাটি। লোকজন কম কথা বলে, যে যার মতো করে ব্যস্ত। গুনগুন ধীর পায়ে হাঁটতে হাঁটতে চারপাশটা দেখছিল। নতুন জায়গা, নতুন মানুষজন, সবকিছুই অচেনা, তবুও মুগ্ধ করার মতো কিছু একটা যেন আছে এখানে। লাগেজ নিয়ে গেটের বাইরে বের হয়ে সে আশেপাশে চোখ বুলালো একবার। ঠিক তখনই বাম পাশ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। গুনগুন। গুনগুন ডাক লক্ষ্য করে তাকিয়ে দেখল তার মামা দাঁড়িয়ে আছে। মুখে অমায়িক হাসি, চোখে চশমা, পরনে একটা সাদা শার্ট। আজ কতগুলো বছর পর গুনগুন মামাকে সামনে থেকে দেখছে। ঠিক মনে নেই, শুধু এটুকু মনে হচ্ছে যে মামার বয়সটা মনে হচ্ছে এখনও কমেনি, আগের জায়গাতেই আটকে আছে। সে বোকার মতো তাকিয়ে আছে। মামাকে দেখা মাত্রই ছোটবেলার কত শত স্মৃতি যে চোখের সামনে ভেসে উঠছে। এত দূরের দেশে এইটুকু পরিচিত মুখ দেখেই গুনগুনের বুকটা হালকা হয়ে গেল। মামা রিয়াজ রেহমান দ্রুত পায়ে কাছে এগিয়ে এলেন। গুনগুন অস্ফুট কণ্ঠে ডাকল, মামা। রিয়াজ রেহমান কাছে এসে গুনগুনের মাথায় হাত রাখলেন। মায়া জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? আসতে কোনো কষ্ট হয়নি তো? গুনগুন হালকা হেসে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না, ঠিক আছে আমি। কিন্তু মুখ দেখে তো তা মনে হচ্ছে না। মুখ দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে খুব কেঁদেছিস সারা পথ ধরে। গুনগুন প্রসঙ্গ বদলিয়ে বলল, তুমি এত বছর পরেও আমার চিনলে কি করে? মুখ মনে ছিল তোমার, নাকি ভিডিও কলে দেখেছিলে বলে? মুখ মনে ছিল, তুই এখনো আমার কাছে সেই ছোট্ট গুনগুনই আছিস। এখন আগে বাসায় চল, তোর মামি আর সিয়া অপেক্ষা করছে। মামা গুনগুনের লাগেজটা নিয়ে হাঁটা শুরু করলেন। গুনগুন জিজ্ঞেস করল, হাসিব ভাইয়া কোথায়? বাসাতেই ঘুমাচ্ছে। এয়ারপোর্ট থেকে বের হতেই ঠান্ডা হাওয়া মুখে লাগলো গুনগুনের। চারপাশে উঁচু উঁচু বিল্ডিং, নিঃশব্দে ক্লান্তিহীন ছুটে চলা গাড়ি। ওসাকা যেন এখনও থামে না কোথাও।
গাড়িতে বসে গুনগুন জানালার বাইরে তাকিয়ে রইল। রাস্তার পাশে সারি সারি দোকান, ছোট্ট ছোট্ট রেস্টুরেন্ট, কোথাও ঝুলছে জাপানি লণ্ঠন, কোথাও আবার উজ্জ্বল সাইনবোর্ডে লেখা নাম। এখানকার সব কিছুই যেন আলাদা ও নতুন। এত নতুনত্বের মাঝেও গুনগুনের মনটা যেন পড়ে আছে বাংলাদেশের পুরান একটা শহরে, বউপাগল একটা ছেলের কাছে। চোখ দুটো আবার ঝাপসা হয়ে আসছে গুনগুনের। বুঝলি গুনগুন, ওসাকা শহরটা খুব লাইভলি। এখানে মানুষ কাজ করে, হাসে, খায়, সবাই খুব এনার্জেটিক। দেখবি সব কিছুতেই একটা আলাদা এনার্জি আছে। বললেন রিয়াজ রেহমান। গুনগুন কিছু বলল না, শুনে শুধু মৃদু হাসল। ওর ভেতরে তখনও একটা নীরব শূন্যতা কাজ করছে। অনেকটা পথ পেরিয়ে গাড়িটা একটা শান্ত আবাসিক এলাকায় ঢুকলো। এখানে শহরের কোলাহল নেই একদম। ছোট ছোট বাড়ি, সামনে গাছপালা আর একটা মন মাতানো নিস্তব্ধতা। মামা গাড়ি থেকে নেমে বললেন। এটাই আমাদের বাসা। গুনগুন ধীরে ধীরে নেমে এলো। বাসাটা খুব বড়টা, কিন্তু ভীষণ গোছানো আর উষ্ণ লাগছিল বাইরে থেকে। ভেতরে ঢুকে বুঝতে পারল তার ধারণা মোটেও ভুল নয়। পুরো বাড়িটা ছিমছাম হলেও খুব সুন্দর করে সাজানো গোছানো। মামার ডাক শুনে মামি রুম থেকে বেরিয়ে এলেন, সাথে শিয়াও বেরিয়ে এসেছে। সিয়া হাসিব ভাইয়ার বউ। জাপানে আসার আগে বেশ কয়েকবার ভিডিও কলে কথা হয়েছিল। খুব মিষ্টি আর আন্তরিক একটা মেয়ে। ওদের একটা 3 বছরের মেয়ে বাবুও আছে, নাম হানি। এত মিষ্টি দেখতে, এত ফর্সা, একদম যেন আস্ত একটা পুতুল। মামি এসেই আগে গুনগুনকে বুকে জড়িয়ে নিলেন। তার নিজের কোনো মেয়ে নেই বলে মেয়েদের প্রতি তার আলাদা একটা টান কাজ করে। যেমন শিয়াকেও তিনি নিজের মেয়ের মতোই আদর করেন, ভালোবাসেন। মামির হঠাৎ এমন আলিঙ্গনে গুনগুন গলে গেল। মামিকে জড়িয়ে ধরে রাখলো অনেকক্ষণ। মামা একটা গন্ধ নেয়ার চেষ্টা করলো সে। আবেগপ্রবণ হতে গিয়েও নিজেকে সামনে নিয়ে বলল। কেমন আছেন মামিমা? ভালো আছি মা, আল্লাহ অনেক ভালো রেখেছে। তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। একটু থেমে গুনগুন শিয়াকে জিজ্ঞেস করলো। ভালো আছেন ভাবি? হ্যাঁ গো, এখন তো তোমায় পেয়ে আরো ভালো লাগছে। গুনগুন মৃদু হাসলো, জিজ্ঞেস করলো। হাসিব ভাই আর হানি কোথায়? দুজনেই ঘুমাচ্ছে। মেয়েটা একদম তোমার ভাইয়ের কার্বন কপি হয়েছে। গুনগুন এবারও মৃদু হাসলো। মামা তখন সিয়াকে বলল। মা, আগে ওর রুমটা দেখিয়ে দাও, ফ্রেশ হয়ে আসুক, তারপর খেতে খেতে বাকি গল্প করো। সিয়া মাথা নাড়িয়ে বলল। আচ্ছা। গুনগুনকে নিয়ে একটা মাঝারি সাইজের রুমের সামনে এলো সিয়া। দরজা খুলে ভেতরে ঢুকে লাইট জ্বালিয়ে দিল, জানালাটা খুলে দিয়ে বলল। আমি আর মা মিলে রুমটা তোমার জন্য সাজিয়েছি। তোমার যদি আরো কিছু লাগে তাহলে আমাদের যে কাউকে বললেই হবে। একটা সেমি ডাবল খাট, ড্রেসিং টেবিল, একটা আলমারি আর একটা পড়ার টেবিল ও সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে রুমটা সাজানো। বাড়তি কিছু নেই বলেই সাধারণভাবে রুমটাকে ভালো লাগছে দেখতে। ফুলগুলো দেখেই প্রণয়ের কথা আরও বেশি করে মনে পড়তে লাগলো। হাসিটা মিলিয়ে গেল মুহূর্তেই। শিয়া তখন বলল। তুমি ফ্রেশ হয়ে বাইরে এসো। গুনগুন মাথা নাড়ালো। শিয়া চলে যাওয়ার মুহূর্তেই গুনগুন পিছু রেখে বলল। ভাবি, আমার একটা সিম লাগবে, দেশে কল করব। ও হ্যাঁ, আব্বু তোমার জন্য সিম কিনে রেখেছে। তুমি আসো বাহিরে ফ্রেশ হয়ে, আমি নিয়ে রাখছি। ঠিক আছে। কাচের জানালা দিয়ে গুনগুন বাইরে তাকিয়ে দেখলো ছোট্ট একটা বাগান আছে ওই পাশে, আর দূরে কয়েকটা গাছ। ব্যাগটা রেখে নিঃশব্দে বিছানার ওপর বসে পড়ল সে। হঠাৎ করেই তার মনে হচ্ছে এই নিখুঁত শহরের মাঝেও যেন কিছু একটা নেই, খুব চেনা কিছু। আর সেই চেনা কিছু কিংবা চেনা কেউ যে প্রণয় ছাড়া ব্যতিক্রম কেউ নয়, তাও গুনগুন খুব ভালো করেই জানে। সে আবারও জানালার পাশে গিয়ে দাঁড়ালো। কেমন যেন দম বন্ধ হয়ে আসে, অস্বস্তি লাগছে। এমন কেন অনুভূতি হচ্ছে? প্রণয়ের সাথে নেই বলে? বুকের গহীন থেকে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো গুনগুনের। জানালার বাইরে দূরে ওসাকার আলো ঝলমল করছে। তার চোখে আবার জল জমে উঠল। আকাশপানে তাকিয়ে অস্ফুট কণ্ঠে ফিসফিস করে বলল। আমি চলে এসেছি আপনার থেকে অনেক দূরে। কিন্তু মনে মনে সে জানে তার একটা অংশ এখনো রয়ে গেছে অনেক দূরে, প্রণয়ের কাছে। ওসাকার ব্যস্ত শহরে গুনগুনের এক নতুন জীবন শুরু হলো, কিন্তু তার ভগ্ন হৃদয়টা এখনো প্রণয় নামক সেই পুরনো গল্পেই আটকে আছে, যেই গল্পে সারা জীবন গুনগুন স্বেচ্ছায় আবদ্ধ থাকতে চায়। গুনগুন চলে যাওয়ার পর প্রণয় সোজা এয়ারপোর্ট থেকে নিজেদের ফ্লাইটে চলে এসেছিল। সাথে মাসুদ আসতে চাইলে বলেছিল সে একটু একা থাকতে চায়। কুলসুম তাই চোখের ইশারায় মাসুদকে
জোর জবরদস্তি করতে নিষেধ করেছিল। দরজাটা খুলে প্রণয় যখন ঘরে ঢুকেছিল প্রথমেই তখন প্রণয়ের মনে হয়েছিল ঘরটা আজ অদ্ভুতভাবে ফাঁকা, অথচ সবকিছুই আগের মতো আছে। সোফা, টেবিল, জানালার পর্দা কিছুই বদলায়নি, তবু যেন কোথাও একটা বড় শূন্যতা, গুনগুনের শূন্যতা। তখন থেকে প্রণয় বাড়িতেই নিজেদের রুমে একা একা শুয়ে বসে আছে। সময় কাটছে না, প্রতিটা সেকেন্ড যেন এক যুগের সমান। মনটা অস্থির হয়ে আছে, গুনগুনকে দেখা না পর্যন্ত এই ব্যাকুলতা কমবে না, নীরবতার ঘোরও কাটবে না গুনগুনকে ছাড়া। হঠাৎ তার চোখ পড়ল টেবিলের ওপর রাখা একটা কাপের দিকে। গুনগুন প্রায়ই এই কাপটা ব্যবহার করত, চা খেতে খেতে গল্প করত, হাসত। সেই হাসির শব্দ যেন এখনো দেয়ালের মাঝে আটকে আছে। প্রণয় স্পষ্ট সেই মুখরিত হাসির শব্দ শুনতে পাচ্ছে। সে উঠে গিয়ে ধীরে ধীরে কাপটা হাতে তুলে নিল, কাপে আঙুল দিয়ে ছুঁয়ে দেখল যেন সে গুনগুনের স্পর্শটা খুঁজে বের করার চেষ্টা করছে। তার বুকটা হঠাৎ ভার হয়ে আসে, সে কাপটা আবার নামিয়ে রাখলো। তারপর জানালার পাশে গিয়ে দাঁড়ালো, বাতাসেও যেন বারুদের গন্ধ, প্রণয়কে কষ্ট দেওয়ার মোক্ষম সুযোগ। গুনগুন, খুব আস্তে করে ডাকলো প্রণয়, তার দৃষ্টি আকাশের দিকে। গুনগুন তার থেকে বহু দূরে, ধরা ছোঁয়ার বাইরেও, তবুও বুকের ভেতর এক অদ্ভুত প্রশান্তি যে সে আর তার গুনগুন অন্তত একই আকাশের নিচে আছে। সে আবারও ব্যাকুল হয়ে ডাকলো। গুনগুন, বউ শুনতে পাচ্ছ? কোনো উত্তর নেই, থাকার কথাও না। নিজের পাগলামিতে প্রণয় মৃদু হাসল। হাসিটা মধুর নয়, ভাঙা ও নিরাশ হাসি। দীর্ঘশ্বাস নিয়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে বসে পড়ল সে। বালিশটা হাতে তুলে নিল। এই বালিশে গুনগুন একদিন মাথা রেখে গল্প শুনছিল। এরপর যখন থেকে ওদের সম্পর্ক স্বাভাবিক হয়ে গিয়েছিল তখন থেকে গুনগুন সবসময় প্রণয়ের বুকেই ঘুমতো। হঠাৎ সেই মুহূর্তগুলো একের পর এক ভেসে উঠছে প্রণয়ের চোখের দৃশ্যপটে। তার চোখে পানি জমে উঠেছে। এখন আর কান্না আটকানোর চেষ্টাও করল না, ধীরে ধীরে সেই পানি গড়িয়ে পড়ল গালে। ঘরের প্রতিটা কোণায় গুনগুনের স্মৃতি, এই দেয়াল, এই জানালা, এই ছোট্ট ছোট্ট জিনিস, সবকিছু যেন গুনগুনের কথা মনে করিয়ে দিয়েছে। প্রণয় আবার উঠে দাঁড়ালো, হঠাৎ যেন কিছু খুঁজতে লাগলো। ড্রয়ার খুলেছে, আবার বন্ধ করছে, কিন্তু সে নিজেও জানে না কি খুঁজছে কিংবা কি করছে। কিছু করেই স্বস্তি পাচ্ছে না, কোনো কাজেই মন বসছে না। মন যেন কটাক্ষ করে বলছে, তুই একটা বোকা প্রেমিক, একটা বোকা স্বামী। বুঝতে পারছিস না আমি কেন স্বস্তি পাচ্ছি না? কি খুঁজছি আমি জানিস না? তোর গুনগুনকে খুঁজছি, বুঝেছিস বোকা? মনের প্রবোধ শুনে শেষে ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ল সে। মাথা দুহাতের মাঝে চেপে ধরে রাখলো, আর ধরে রাখতে পারছে না নিজেকে। প্রথমে নিঃশব্দে কান্নায় ভেঙে পড়ল, এরপর শব্দ ও চিৎকার করে কান্না করতে লাগলো। আজ প্রণয়ের হাহাকার করা কান্না কেউ দেখছে না, কেউ শুনছে না, তাই সে নিজেকে আর থামালো না। আর কান্নার শব্দ ঘরের ভেতরেই আটকে রইল। প্রণয়ের ভেতরটা অন্ধকার হতে শুরু করেছে, যার শেষ কোথায় সে নিজেও জানে না। সে চিৎকার করে কেঁদে কেঁদে বলতে লাগলো, তুমি তো নতুন জায়গায়, নতুন পরিবেশে চলে গেলে গুনগুন, যেখানে আমি নেই, আমার কোনো স্মৃতি নেই। কিন্তু এখানে তুমি না থেকেও যেন আছো, আমার স্মৃতিতে আছো, মস্তিষ্কে আছো, হৃদয়ে আছো। স্মৃতির দাবদাহ অনলে ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আমি সইতে পারছি না। তীব্র রোদে প্রাণ যখন প্রায় ওষ্ঠাগত, ঠিক তখন এই শীতল হাওয়া হয়ে প্রণয়ের ফোনে জাপান থেকে ভিডিও কল এলো। শীতল হাওয়াটুকু হৃদয় শীতল করা তুমুল বৃষ্টিতে পরিণত হলো। যখন কল রিসিভ করার পর স্ক্রিনে গুনগুনের মুখটা ভেসে উঠেছে, প্রণয়কে দেখে মনে হচ্ছে সে পথ হারানো এক পথিক, পানির তৃষ্ণায় খড়খড়ে মরুভূমিতে ছটফট করছিল। ঠিক সেই মুহূর্তেই গুনগুন যেন সামনে এলো এক পশলা বৃষ্টি হয়ে। জাপানের নতুন শহরে ওসাকা ভার্সিটিতে গুনগুন যখন পড়াশোনা নিয়ে ব্যস্ত, প্রণয় ব্যস্ত তখন ঢাকায় তার বিজনেস নিয়ে। দুজনেই দুজনকে ব্যস্ত রাখার প্রয়াস চালালেও কোথাও একটা শূন্যতা হাজার কাজের মাঝেও রয়ে যায়। গুনগুন জাপানে আসার পর থেকেই শুধু মাথায় ঘুরছে কবে সে প্রণয়কে নিয়ে আসতে পারবে, যদিও এর জন্য তাকে অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে এবং একটা লম্বা সময়ের ব্যাপারও এটা। পৃথিবীটা গোল, গুনগুন এটা টের পেল। ক্লাস শেষ করে একদিন বাসায় ফেরার পথে বাড়ি থেকে তখন সে প্রায় 10 মিনিট দূরে। ফোনে প্রণয়ের ছবি দেখতে দেখতেই হাঁটছিল, বুকটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল এই সময়টায়। যখনই এরকম অনুভূতি হয় গুনগুন তখনই প্রণয়ের ছবি দেখে। এতে কষ্ট সম্পূর্ণ না কমলেও কিছু সময়ের জন্য ভালো লাগে, স্বস্তি পায়।
ক্লাস শেষ করে যখন জাপানের সেই শান্ত পরিপাটির রাস্তায় এলো, তখন বিকেলের আলোটা যেন শহরটাকে এক অদ্ভুত কোমল সৌন্দর্যে ঢেকে রেখেছে। চারিদিকে সারি সারি চেরি ব্লসম গাছ, হালকা গোলাপি পাপড়ি বাতাসে উড়ে এসে তার চুলে আটকে যাচ্ছে। দূরে পাহাড়ের আবাস আর কাছে ছোট্ট একটা নদী, জলের উপর সূর্যের আলো চিকচিক করছে। খুব ধীর পায়ে হাঁটার সময়ে অপরিচিত একটা পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। গুনগুন। ভ্রুকুসকে গুনগুন